বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো চ্যাপ্টার 2A, রেস্ট্রিকশনস অন অ্যালিনেশন অফ ল্যান্ড বাই শিডিউল ট্রাইবস। রেস্ট্রিকশনস মানে সীমাবদ্ধতা, লিমিটেশনস। অ্যালিনেশন মানে এক্ষেত্রে ট্রান্সফার, অর্থাৎ শিডিউল ট্রাইবস দ্বারা ট্রান্সফারের ক্ষেত্রে, ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতাগুলি রয়েছে সেগুলি আমরা জানব আজকের ভিডিওতে। তবে আজকের ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা 3টি ভিডিও আমার আপলোড করা রয়েছে সেটি অবশ্যই দেখে আসো। প্রথম যে ভিডিওটি দেখবে সেটি হলো মর্টগেজের ওপর যে ভিডিওটি রয়েছে সেটি দেখবে। তারপরে সেকশন 7 লিমিটেশন অন মর্টগেজ অফ রায়াতি প্লটস অফ ল্যান্ড সেই ভিডিওটি, এবং তারপরে দেখবে শিডিউল ট্রাইবস নিয়ে যে ভিডিওটি আছে। এই 3টি ভিডিও দেখে তবেই এই চ্যাপ্টার 2-এ পড়া শুরু করো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে, কারণ সিস্টেমেটিক ওয়েতে পড়াটাই হলো বেটার। সেকশন 14A, প্রভিশনস অফ চ্যাপ্টার 2A টু ওভাররাইড আদার প্রভিশনস অফ দিস অ্যাক্ট। The provisions of this chapter shall have effect notwithstanding anything to the contrary contained elsewhere in this act. এই সেন্টেন্সটির মানে হলো, এই চ্যাপ্টারের প্রভিশনগুলি এফেক্ট হবে এই অ্যাক্টের অন্য কোথাও এই চ্যাপ্টারের প্রভিশনগুলির বিপরীতে কোনো ল থাকা সত্ত্বেও। যদি কখনো এই চ্যাপ্টারের প্রভিশন এবং এই অ্যাক্টের অন্য কোনো চ্যাপ্টারের প্রভিশনের মধ্যে বিপরীত ভাব দেখা যায়, সেক্ষেত্রে এই চ্যাপ্টারের প্রভিশন এফেক্ট হবে, এই চ্যাপ্টারের প্রভিশন সেক্ষেত্রে জয়ী হবে। এর উদাহরণ আমরা সেকশন 14C পড়ার সময় দেখতে পাব। সেকশন 14B, রেস্ট্রিকশনস অন অ্যালিনেশন অফ ল্যান্ড বাই শিডিউল ট্রাইবস। শিডিউল ট্রাইবস দ্বারা ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সীমাবদ্ধতা। সেভ অ্যাজ প্রোভাইডেড ইন সেকশন 14C। সেকশন 14C আলাদা রেখে এনি ট্রান্সফার আদার দ্যান রিস্টোরেশন মেড আন্ডার সেকশন 14E। যে কোনো ট্রান্সফার সেকশন 14E বাদ দিয়ে বাই এ রায়াত বিলঙ্গিং টু এ শিডিউল ট্রাইব অফ হিজ প্লট অফ ল্যান্ড অর পার্ট দেয়ারঅফ শ্যাল বি ভয়েড। অর্থাৎ শিডিউল ট্রাইব রায়াত দ্বারা তার প্লট অফ ল্যান্ডের যে কোনো ধরনের ট্রান্সফার ভয়েড হবে। এক্ষেত্রে সেভ অ্যাজ প্রোভাইডেড ইন সেকশন 14C, অর্থাৎ সেকশন 14C বাদ দিয়ে আদার দ্যান রিস্টোরেশন মেড আন্ডার সেকশন 14E, সেকশন 14E বাদ দিয়ে, অর্থাৎ এই দুটি সেকশন, সেকশন 14C, সেকশন 14E, এই দুটি সেকশনকে ব্যতিক্রম হিসেবে ধরে নিতে হবে এবং তারপরে বলা হবে যে যে কোনো ধরনের ট্রান্সফার শিডিউল ট্রাইব রায়াতের দ্বারা তার প্লট অফ ল্যান্ডের যে কোনো ধরনের ট্রান্সফার ভয়েড হবে। এর কারণ হচ্ছে সেকশন 14C শিডিউল ট্রাইব রায়াতকে তার প্লট অফ ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে কিছু কিছু উপায় অ্যালাউ করে। এর মানে হলো সেকশন 14C এর মাধ্যমে একজন শিডিউল ট্রাইব রায়াত তার প্লট অফ ল্যান্ড ট্রান্সফার করতে পারে কিছু উপায়ে, 5-6টি উপায়ে। এই কারণে এই সেকশন 14B-তে বলা হয়েছে যে সেকশন 14C-কে আলাদাভাবে ধরে নিতে হবে, সেকশন 14C-কে এখানে ধরা হবে না। সেকশন 14C বাদ দিয়ে যদি কোনোভাবে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে ভয়েড। এছাড়াও সেকশন 14E যেখানে রিস্টোরেশনের কথা বলা হয়েছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, সেই রিস্টোরেশনকেও এক্ষেত্রে ধরা হবে না, কারণ ওটাও এক ধরনের ট্রান্সফার। এই কারণে এই সেকশনটির মূল কথা হলো সেকশন 14C এবং সেকশন 14E এই দুটি সেকশনকে আলাদা রাখো। এই দুটি সেকশনকে মাথায় না রেখে যে কোনো ধরনের যদি ট্রান্সফার হয় শিডিউল ট্রাইব রায়াতের দ্বারা তার প্লট অফ ল্যান্ডের ক্ষেত্রে, তাহলে সেগুলি হবে ভয়েড। এবার আমরা জানবো যে তাহলে ভ্যালিড ট্রান্সফারগুলো কি কি। সেকশন 14C-তে আমরা দেখব যে 5-6টি উপায়ে একজন রায়াত, একজন শিডিউল ট্রাইব রায়াত তার প্লট অফ ল্যান্ডের ট্রান্সফার করতে পারে।
সেকশন 14C, মোডস অফ ট্রান্সফার অফ ল্যান্ড বাই শিডিউল ট্রাইবস। শিডিউল ট্রাইব দ্বারা ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে উপায়গুলি। সাবসেকশন 1, a Rayat belonging to a scheduled tribe may transfer his plot of land or part thereof in any one of the following ways. একজন শিডিউল ট্রাইব রায়াত তার প্লট অফ ল্যান্ড বা প্লট অফ ল্যান্ডের কোনো অংশ নিম্নলিখিত উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায়ে ট্রান্সফার করতে পারে। নেমলি, by a complete usufructuary mortgage entered into with a person belonging to a scheduled tribe for a period not exceeding 7 years. শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির সাথে কমপ্লিট ইউসুফ্রাকচারি মর্টগেজের মাধ্যমে, এবং এই মর্টগেজ অবশ্যই ফর এ পিরিয়ড নট এক্সিডিং 7 ইয়ার্স। এই মর্টগেজের সময়সীমা যেন সর্বোচ্চ 7 বছরের বেশি না হয়। এক্ষেত্রে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে যারা আমরা সেকশন 7 পড়ে এসেছি সেখানে রায়াতের প্লট অফ ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ইউসুফ্রাকচারি মর্টগেজের কথা বলা ছিল এবং সেখানে একটি সর্বোচ্চ সময়সীমা ছিল যেটি হলো সর্বোচ্চ 15 বছর। এখন প্রশ্ন হলো যে তাহলে সেকশন 7 সেখানে যে ইউসুফ্রাকচারি মর্টগেজের জন্য সর্বোচ্চ সময়সীমা 15 বছর রয়েছে সেটাকে ফলো করব, নাকি এই চ্যাপ্টারের এই সেকশনে যে সর্বোচ্চ সময়সীমা রয়েছে 7 বছর সেটিকে ফলো করব? তার উত্তর হলো এই চ্যাপ্টারে স্পেসিফিক্যালি শিডিউল ট্রাইবের ক্ষেত্রে যে মর্টগেজ, যে ইউসুফ্রাকচারি মর্টগেজ, তার জন্য যে সর্বোচ্চ সময়সীমা 7 বছর রয়েছে সেটিকেই ফলো করব। একটু আগে সেকশন 14A পড়ার সময় আমরা জেনেছি যে এই চ্যাপ্টারের প্রভিশনগুলি এফেক্টে আসবে এবং তখন বলেছিলাম যে এর উদাহরণ তোমরা পেয়ে যাবে। এর উদাহরণ হচ্ছে এটা, যে ইউসুফ্রাকচারি মর্টগেজের ক্ষেত্রে এক্ষেত্রে 7 বছরকেই ফলো করতে হবে স্পেসিফিক্যালি শিডিউল ট্রাইবের ক্ষেত্রে। এজন্যই সেকশন 14A-তে বলা হয়েছে যে এই চ্যাপ্টারের প্রভিশনগুলি এফেক্টে আসবে এই অ্যাক্টের অন্য কোনো চ্যাপ্টারে এই চ্যাপ্টারের প্রভিশনের কোনো বিপরীত ভাব থাকা সত্ত্বেও, অর্থাৎ সেকশন 7 পড়ার সময় আমরা সেকশন 7 ফলো করব, কিন্তু স্পেসিফিক্যালি শিডিউল ট্রাইবের ক্ষেত্রে ইউসুফ্রাকচারি মর্টগেজের কথা আসলে আমরা এই চ্যাপ্টারে সর্বোচ্চ সময়সীমা 7 বছর রয়েছে সেটিকে ফলো করব। আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছ। বাই সেল অর গিফট টু দ্য গভর্নমেন্ট ফর এ পাবলিক অর চ্যারিটেবল পারপাস। পাবলিক বা চ্যারিটেবল পারপাসের জন্য গভর্নমেন্টকে সেল বা গিফটের মাধ্যমেও কোনো ট্রান্সফার করা যেতে পারে। বাই সিম্পল মর্টগেজ টু দ্য গভর্নমেন্ট অর টু এ রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি। সিম্পল মর্টগেজের মাধ্যমে গভর্নমেন্টকে বা কোনো রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটির কাছেও ট্রান্সফার করা যেতে পারে। নেক্সট, by simple mortgage or mortgage by deposit of title deeds in favor of a scheduled bank, a cooperative land mortgage bank, a corporation owned or controlled by the central or state government or by both for the development of land or improvement of agricultural production. সেকশন 7-এ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আবার অনুরোধ করছি যে সেকশন 7 একটু অবশ্যই তোমরা দেখে আসো। আচ্ছা, বাই সিম্পল মর্টগেজ অর মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস। মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস, যেখানে টাইটেল ডিডস ডিপোজিট করে মর্টগেজ দেওয়া যেতে পারে, সেই সমস্ত ব্যাংকের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ সিম্পল মর্টগেজ বা মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডসের মাধ্যমে শিডিউলড ব্যাংকে বা কোঅপারেটিভ ল্যান্ড মর্টগেজ ব্যাংকে বা কোনো কর্পোরেশন যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা দুই প্রকার গভর্নমেন্ট দ্বারাই কন্ট্রোল করা হয়, সেই রকম জায়গাতে ট্রান্সফার করা যেতে পারে। এবং এই ট্রান্সফার, এই মর্টগেজ, এগুলো যেন অবশ্যই দুটো কারণে হয়। দুটো কারণের মধ্যে যে কোনো একটা কারণ, সেটা হচ্ছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ ল্যান্ড, অর্থাৎ জমির ডেভেলপমেন্টের জন্য, বা
এগ্রিকালচারাল প্রোডাকশনের ইমপ্রুভমেন্টের জন্য, কৃষিজাত উপাদানের উন্নয়নের জন্য যেন এই মর্টগেজ দেওয়া হয়, অন্য কোনো পারপাসে যেন এই মর্টগেজ দেওয়া না হয়, তাহলে কিন্তু ভয়েড হয়ে যাবে। নেক্সট, বাই গিফট অর উইল টু এ পারসন বিলঙ্গিং টু এ শিডিউল ট্রাইব, অর্থাৎ শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কোনো ব্যক্তিকে গিফট করা যেতে পারে বা উইলের মাধ্যমেও ট্রান্সফার করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাই সেল অর এক্সচেঞ্জ ইন ফেভার অফ এনি পারসন বিলঙ্গিং টু এ শিডিউল ট্রাইব, শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কোনো ব্যক্তিকে সেল বা এক্সচেঞ্জের মাধ্যমেও ট্রান্সফার করা যেতে পারে। এর একটি ব্যতিক্রম রয়েছে, এই ক্লজ ই, এটার একটি ব্যতিক্রম রয়েছে নিচে প্রোভাইডেড দ্যাট দিয়ে, সেটি আমরা জানব। তাহলে আমরা জানলাম যে এই 6টি উপায়ে শিডিউল ট্রাইব রায়াত যদি তার প্লট অফ ল্যান্ডে ট্রান্সফার করে সেক্ষেত্রে তাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না, এই সব কটি ট্রান্সফার ভ্যালিড। এবার আমরা ক্লজ ই, এটার একটা ব্যতিক্রম রয়েছে, সেটি আমরা জানব। Provided that any such rayat may, with the previous permission in writing of the revenue officer, transfer by sale his plot of land or any part thereof to person not belonging to any scheduled tribe, অর্থাৎ এখানে বলা হয়েছে এনি সাচ রায়াত মানে এই শিডিউল ট্রাইব রায়াত মে উইথ দ্য প্রিভিয়াস পারমিশন ইন রাইটিং অফ দ্য রেভিনিউ অফিসার, রেভিনিউ অফিসারের কাছ থেকে লিখিত পারমিশন নিয়ে, প্রিভিয়াস পারমিশন মানে আগে পারমিশন নিয়ে, ট্রান্সফার বাই সেল হিজ প্লট অফ ল্যান্ড অর এনি পার্ট দেয়ার অফ, সে ট্রান্সফার করতে পারে, বিক্রি করতে পারে, বাই সেল মানে বিক্রি করতে পারে তার প্লট অফ ল্যান্ড বা প্লট অফ ল্যান্ডের কোনো অংশ। কাকে বিক্রি করতে পারে? টু পারসন নট বিলঙ্গিং টু এনি শিডিউল ট্রাইব, অর্থাৎ শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত নয় এমন কোনো ব্যক্তিকেও ট্রান্সফার করতে পারে। আমরা সাবসেকশন 1-এ ক্লজ এ, ক্লজ ডি, ক্লজ ই, এই 3টে ক্লজে দেখলাম যে ট্রান্সফারের ক্ষেত্রে ব্যক্তি যেন শিডিউল ট্রাইব হয়, যে ট্রান্সফার করছে সেও শিডিউল ট্রাইব আর যাকে ট্রান্সফার করছে সেও শিডিউল ট্রাইব। কিন্তু এই ক্লজ ই সেল বা এক্সচেঞ্জের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে পার্টিকুলারলি যে ব্যতিক্রম দেখতে পাচ্ছি, শিডিউল ট্রাইব বহির্ভূত ব্যক্তির কাছেও ট্রান্সফার করা যেতে পারে। এবার আমরা জানব যে এই ট্রান্সফারের ক্ষেত্রে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে, যে কন্ডিশন ফুলফিল না হলে কোনো রেভিনিউ অফিসার শিডিউল ট্রাইব বহির্ভূত ব্যক্তির কাছে প্লট অফ ল্যান্ড ট্রান্সফারের জন্য পারমিশন গ্র্যান্ট করবে না। প্রোভাইডেড ফার্দার দ্যাট নো সাচ পারমিশন, এই ধরনের কোনো পারমিশনটি হলো শিডিউল ট্রাইব বহির্ভূত কোনো ব্যক্তির কাছে প্লট অফ ল্যান্ড সেল করার জন্য পারমিশন। নো সাচ পারমিশন শ্যাল বি গ্র্যান্টেড বাই দ্য রেভিনিউ অফিসার, এই ধরনের কোনো পারমিশন রেভিনিউ অফিসার দ্বারা গ্র্যান্ট করা হবে না। আনলেস হি ইজ স্যাটিসফাইড দ্যাট, যদি না তিনি স্যাটিসফাইড হন যে নো পারচেসার বিলঙ্গিং টু এ শিডিউল ট্রাইব ইজ উইলিং টু পে দ্য ফেয়ার মার্কেট প্রাইস অফ দ্য প্লট অফ ল্যান্ড অর এনি পার্ট দেয়ার অফ। এর মানে হলো শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কোনো পারচেসার, কোনো ক্রেতা যে প্লট অফ ল্যান্ড কিনবে আর কি, শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কোনো ক্রেতা ফেয়ার মার্কেট প্রাইস অর্থাৎ প্লট অফ ল্যান্ডের সঠিক দাম দিতে ইচ্ছুক নয়। এই পুরো ব্যাপারটার মানে হলো রেভিনিউ অফিসারের কাছ থেকে যদি পারমিশন পেতে হয় যে আমি শিডিউল ট্রাইব বহির্ভূত কোনো ব্যক্তির কাছে আমার প্লট অফ ল্যান্ড আমি সেল করতে চাই, আমি অবশ্যই শিডিউল ট্রাইব রায়াত। এবার এই ক্ষেত্রে রেভিনিউ অফিসারকে স্যাটিসফাই করাতে হবে যে আমার জাতির অন্তর্ভুক্ত মানে শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত এমন কোনো ক্রেতা আমি পাইনি যে আমাকে আমার প্লট অফ ল্যান্ডের জন্য ফেয়ার মার্কেট প্রাইস দিতে ইচ্ছুক।
এই জন্য আমি বাধ্য হয়ে শিডিউল ট্রাইব বহির্ভূত কোনো ব্যক্তির কাছে আমার প্লট অফ ল্যান্ড আমি সেল করব। এটা রেভিনিউ অফিসারকে স্যাটিসফাই করাতে হবে, এবং শুধুমাত্র এটা স্যাটিসফাই করালেই হবে না, আরেকটি কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে, and that the proposed sale is intended to be made for one or more of the following purposes। অর্থাৎ যে বিক্রি করার প্রস্তাব এখানে করা হয়েছে, সেই প্লট অফ ল্যান্ডের বিক্রিটা যেন একটা নির্দিষ্ট পারপাসের জন্য হয়, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে যেন হয়। সেই উদ্দেশ্যগুলো কি কি? সেই উদ্দেশ্য হতে পারে ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ এনি আদার পার্ট অফ দ্য প্লট অফ ল্যান্ড। অর্থাৎ প্লট অফ ল্যান্ডের যে অংশটি বিক্রি করতে চাওয়া হচ্ছে, সেই অংশটি বিক্রি করে যে টাকা আসবে, সেই টাকা দিয়ে প্লট অফ ল্যান্ডের অন্য অংশের ইমপ্রুভমেন্ট করা হবে। অর্থাৎ প্লট অফ ল্যান্ডের অন্য অংশের উন্নয়ন করা হবে, অন্য অংশের ডেভেলপমেন্ট করা হবে। সেকেন্ড কোনো উদ্দেশ্য হতে পারে যে ফর ইনভেস্টমেন্ট। অর্থাৎ যে অংশটি আমি বিক্রি করব, সেই অংশটি বিক্রি করে যে টাকা আমি পাবো, সেই টাকা দিয়ে আমি চাষের জন্যই কোনো জিনিস কিনতে পারি, কোনো ভালো কাজে ইনভেস্টমেন্ট করব। হতে পারে কোনো একটা ট্রাক্টর কিনতে চাইছি, বা জলসেচের জন্য কোনো ব্যবস্থা করতে চাইছি। এই ধরনের কোনো ভালো কাজে জমির ইমপ্রুভমেন্টের জন্য আমি ইনভেস্টমেন্ট করব। তাহলে রেভিনিউ অফিসার আমাকে গ্র্যান্ট করার কথা ভাবতে পারে। অথবা এমন কোনো পারপাসও হতে পারে ফর সাচ আদার পারপাসেস অ্যাজ মে বি প্রেসক্রাইবড। এমন কোনো পারপাস বা এমন কোনো উদ্দেশ্য হতে পারে যেটা প্রেসক্রাইবড অথরিটি দ্বারা বা স্টেট গভর্নমেন্ট দ্বারা কোথাও উল্লেখ করা হয়েছে, যে এই পারপাসের জন্যেও রেভিনিউ অফিসারের কাছ থেকে পারমিশন পাওয়া যেতে পারে। আবার বলছি যে পারমিশন কিসের জন্য? পারমিশন হলো শিডিউল ট্রাইব বহির্ভূত কোনো ব্যক্তির কাছে প্লট অফ ল্যান্ড সেল করা। এর জন্যই এত কন্ডিশন ফুলফিল করা হচ্ছে। যদি শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির কাছে সেল করা হতো, তাহলে এত কন্ডিশন ফুলফিল করার কোনো প্রয়োজন ছিল না। রেভিনিউ অফিসারের কাছ থেকেও পারমিশন নেওয়ার জন্য এত কন্ডিশন ফুলফিল করার কোনো প্রয়োজন ছিল না। আশা করি এই প্রোভাইডেড ফার্দার দ্যাট দিয়ে যে প্রভিশনটি রয়েছে এটা বুঝতে পেরেছ। সাবসেকশন 2 1972 সালে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে অমিট করে দেওয়া হয়েছে। এই কারণে সাবসেকশন 2 নিয়ে আর আলোচনা করা হলো না। সাবসেকশন 3 A complete usufructuary mortgage referred to in subsection 1 may be redeemed at any time before the expiry of the term। একটা কমপ্লিট ইউসুফ্রাকচারি মর্টগেজ, যেটা সাবসেকশন 1-এ বলা হয়েছে, রিডিম করা যেতে পারে, তুলে নেওয়া যেতে পারে, উইথড্র করা যেতে পারে অ্যাট এনি টাইম বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম। অর্থাৎ যে সময়ের জন্য কমপ্লিট ইউসুফ্রাকচারি মর্টগেজ দেওয়া হয়েছে, সেই সময় এক্সপায়ার হওয়ার আগেই রিডিম করে নেওয়া যেতে পারে। কিভাবে রিডিম করা যেতে পারে সেটা আমরা সাবসেকশন 4-এ জানব। তবে তার আগে জানতে হবে যে কমপ্লিট ইউসুফ্রাকচারি মর্টগেজ কী। ইউসুফ্রাকচুয়ারি মর্টগেজ কী সেটা আমরা জানি, কারণ মর্টগেজ নিয়ে সেপারেট ভিডিও আমাদের বানানো হয়েছে। কিন্তু কমপ্লিট ইউসুফ্রাকচারি মর্টগেজ এটা একটুখানি ডিফারেন্ট ইউসুফ্রাকচারি মর্টগেজ থেকে। বলা যেতে পারে যে ইউসুফ্রাকচারি মর্টগেজের মধ্যে একটা ভাগ হলো এই কমপ্লিট ইউসুফ্রাকচারি মর্টগেজ, যেটাকে একটুখানি ডিফারেন্টভাবে আমাদেরকে বুঝতে হবে। তাই সাবসেকশন 4 শুরু করার আগে আমরা জেনে নেব যে কমপ্লিট ইউসুফ্রাকচারি মর্টগেজ জিনিসটা কি। ইউসুফ্রাকচারি মর্টগেজ এবং কমপ্লিট ইউসুফ্রাকচারি মর্টগেজের মধ্যে কীরকম স্লাইড ডিফারেন্স রয়েছে সেটা আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। ধরো ইউসুফ্রাকচারি মর্টগেজের ক্ষেত্রে কি হয়, একজন মর্টগেজার 7 বছরের জন্য, ধরো একজন মর্টগেজার 7 বছরের জন্য ইউসুফ্রাকচারি মর্টগেজের মাধ্যমে তার জমির পজিশন মর্টগেজিকে দিয়েছে এবং এর পরিবর্তে একটা অ্যামাউন্ট লোন হিসেবে পেয়েছে।
এই সময়ের মধ্যে, এই 7 বছর সময়ের মধ্যে মর্টগেজি ওই জমি থেকে বিভিন্ন রকমের বেনিফিট এনজয় করে। কতদিন এনজয় করে? যতদিন না মর্টগেজার তার লোন পরিশোধ করতে পারছে ততদিন। এবার মনে প্রশ্ন আসতে পারে যে ওই জমি থেকে বেনিফিট এনজয় করবে কিভাবে? ধরো ওই জমিটি হলো একটা ফলের বাগান, মর্টগেজিকে যে রাইট অফ পজেশন দিয়েছে সেই রাইট অনুযায়ী মর্টগেজি কী করবে, ওই ফলের বাগান থেকে বছরে যা ফল উৎপাদন হবে ওই ওই ফল বিক্রি করে বিভিন্ন টাকাও পাবে। এইভাবে সে ওই বেনিফিটটাকে এনজয় করবে যতদিন না মেন যে লোন অ্যামাউন্ট যেটা মর্টগেজারকে দেওয়া হয়েছিল সেই টাকা যতদিন না সে পাচ্ছে ততদিন সে সেইভাবে বেনিফিট এনজয় করতে থাকবে ওই ল্যান্ড থেকে। এটা হলো ইউসুফ্যাক্টরি মর্টগেজের ক্ষেত্রে বিষয়। এবার কমপ্লিট ইউসুফ্যাক্টরি মর্টগেজ জিনিসটা কি? এটা হচ্ছে একটুখানি ডিফারেন্ট। কমপ্লিট ইউসুফ্যাক্টরি মর্টগেজ যদি এক্ষেত্রে হতো তাহলে মর্টগেজির কাছ থেকে যে লোন পেয়েছে, যে মেন লোন পেয়েছে, যে অ্যামাউন্ট পেয়েছে, সেই অ্যামাউন্ট তাকে পরিশোধ করতে হতো না, ডাইরেক্টলি ক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হতো না, পরিশোধ করতে হবে, অন্যভাবে পরিশোধ করতে হবে। সেটা হলো ধরে নেওয়া হবে যে এই সময়ের মধ্যে, যে সময়ের জন্য আর কি সেই ইউসুফ্যাক্টরি মর্টগেজ দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে ধরে নেওয়া হবে যে ওই মর্টগেজি ওই জমি থেকে বিভিন্ন ধরনের বেনিফিট এনজয় করার মধ্য দিয়ে তার লোন, সে যে মর্টগেজারকে লোন দিয়েছিল সেটা পুষিয়ে নিয়েছে। অর্থাৎ ধরো কমপ্লিট ইউসুফ্যাক্টরি মর্টগেজের মাধ্যমে মর্টগেজির কাছ থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিল এবং 7 বছরের জন্য রাইট অফ পজিশন মর্টগেজিকে দিয়েছে। এবার যদি ইউসুফ্যাক্টরি মর্টগেজ হতো তাহলে কি হতো? তাহলে মর্টগেজারকে ওই 7 বছরের মধ্যে 5 লাখ টাকা তাকে পরিশোধ করে দিতে হতো। কিন্তু কমপ্লিট ইউসুফ্যাক্টরি মর্টগেজের ক্ষেত্রে 5 লাখ টাকা বাই ক্যাশ পরিশোধ করার কোনো প্রয়োজন নেই। এটা ধরে নেওয়া হবে যে ওই 7 বছর ধরে মর্টগেজি ওই জমি থেকে যে সমস্ত বেনিফিট এনজয় করেছে তার মধ্য দিয়েই 5 লাখ টাকা সে পুষিয়ে নিয়েছে। হতে পারে 5 লাখ টাকার জায়গায় সে এমন বেনিফিট এনজয় করেছে 6 লাখ টাকা নিয়ে নিয়েছে, সেখানে আর কিছু বলার নেই। কিন্তু এটা ধরে নেওয়া হবে যে যে টাকা লোন নিয়েছিল মর্টগেজার, সেই টাকা মর্টগেজি ওই জমি থেকে বেনিফিট এনজয় করার মাধ্যমে পুষিয়ে নিয়েছে। আশা করি কমপ্লিট ইউসুফ্যাক্টরি মর্টগেজ আর শুধু ইউসুফ্যাক্টরি মর্টগেজের মাধ্যমে ডিফারেন্সটা বুঝতে পেরেছো। যদি এছাড়াও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। Subsection 4. A mortgagor under a complete usufructuary mortgage intending to redeem such mortgage before the expiry of its term or any person acting on his behalf. অর্থাৎ কমপ্লিট ইউসুফ্যাক্টরি মর্টগেজের আন্ডারে একজন মর্টগেজার যে এই মর্টগেজ রিডিম করতে চাইছে টার্ম এক্সপায়ারি হওয়ার আগেই, অথবা মর্টগেজারের তরফে কোনো ব্যক্তি, অর্থাৎ মর্টগেজার রিডিম করতে পারে বা তার তরফে কোনো ব্যক্তি রিডিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। may make an application for redemption in such form, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারে রিডিমশনের জন্য, একটা ফর্ম থাকবে তার জন্য, in such form and containing such particulars as may be prescribed। একটা ফর্মের অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওই ফর্মে থাকবে সমস্ত বিবরণ, পার্টিকুলার্স মানে সমস্ত বিবরণ, মর্টগেজের সমস্ত বিবরণ, as may be prescribed to the revenue officer। এবং এই রিডিমশনের অ্যাপ্লিকেশন করতে হবে কাকে? রেভিনিউ অফিসারকে। অর্থাৎ আমরা জানলাম কমপ্লিট ইউসুফ্যাক্টরি মর্টগেজ
যদি টার্ম এক্সপায়ারি হওয়ার আগে রিডিম করতে হয় তাহলে রেভিনিউ অফিসারকে অ্যাপ্লিকেশন করতে হবে। মর্টগেজার নিজে অ্যাপ্লিকেশন করতে পারে বা তার তরফে কোনো ব্যক্তি অ্যাপ্লিকেশন করতে পারে। অন রিসিপ্ট অফ সাচ অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি রিসিভ করে গ্রহণ করে দ্য রেভিনিউ অফিসার শ্যাল আফটার সার্ভিস অফ নোটিশ টু দ্য মর্টগেজি, রেভিনিউ অফিসার মর্টগেজিকে একটা নোটিশ পাঠাবে। মেক অ্যান ইনকোয়ারি ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার, এবং ইনকোয়ারি করবে, মর্টগেজ সম্বন্ধে সমস্ত ইনকোয়ারি করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। অ্যান্ড পাস এ প্রিলিমিনারি অর্ডার, এবং একটা প্রাথমিক অর্ডার পাস করবে। এটি কিন্তু ফাইনাল অর্ডার নয়। ডিক্লেয়ারিং দ্য অ্যামাউন্ট ডিউ আন্ডার সাচ মর্টগেজ টু দ্য মর্টগেজি অ্যাট দ্য ডেট অফ সাচ অর্ডার, অর্থাৎ যে প্রাথমিক অর্ডার রেভিনিউ অফিসার পাস করবে সেই অর্ডারে একটা ডিউ অ্যামাউন্ট ডিক্লেয়ার করা থাকবে। এই ডিউ অ্যামাউন্টটি হলো টার্ম এক্সপায়ারি হওয়ার আগে মর্টগেজ তুলে নেওয়ার জন্য যে টাকা, যে অ্যামাউন্ট মর্টগেজি ওই জমি বেনিফিট এনজয়ের মাধ্যমে তুলে নিতে পারেনি, বুঝে নিতে পারেনি, সেই অ্যামাউন্ট ডিউ থেকে গেল, সেই ডিউ অ্যামাউন্টের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরো মর্টগেজার 7 বছরের জন্য 5 লাখ টাকার লোন নিয়েছিল মর্টগেজির কাছ থেকে, কিন্তু 7 বছর এক্সপায়ার হওয়ার আগেই 6 বছরের মাথায় মর্টগেজারের মনে হলো যে সে তার জমি ফেরত পেতে চায়, সে এই মর্টগেজ রিডিম করে নিতে চায়। এবার রেভিনিউ অফিসার ইনকোয়ারি করে দেখল যে মর্টগেজি 6 বছরের মাথায় এসে সম্পূর্ণভাবে 5 লাখ টাকা ওই জমির বেনিফিট এনজয়ের মাধ্যমে তুলে নিতে পারেনি, ওই জমি থেকে এতটাও প্রফিট করতে পারেনি যে পুরো 5 লাখ টাকা সে বুঝে নিয়েছে। ধরো 4 লাখ টাকা সে ওই জমি থেকে তুলতে পেরেছে এই 6 বছরে, তাহলে 1 লাখ টাকা এখনো তার 1 বছরের মাথায় তুলতে হবে। কিন্তু 1 বছর তো এখনো পূর্ণ হয়নি, 7 বছর তো এক্সপায়ারি হয়ে যায়নি, কিন্তু মর্টগেজার 6 বছরের মাথায় এসেই মর্টগেজ রিডিম করে নিতে চাইছে, তাহলে 1 লাখ টাকা লস হতে যাচ্ছিল। এই 1 লাখ টাকা হলো ডিউ অ্যামাউন্ট যেটা মর্টগেজারকে দিতে হবে। এই ডিউ অ্যামাউন্ট রেভিনিউ অফিসার ডিক্লেয়ার করলো আন্ডার সাচ মর্টগেজ টু দ্য মর্টগেজি অ্যাট দ্য ডেট অফ সাচ অর্ডার অ্যান্ড ফিক্সিং এ ডেট ফর পেমেন্ট অফ সাচ অ্যামাউন্ট বাই দ্য মর্টগেজার, এবং একটা ডেট ফিক্সড করবে যে ডেটেতে এসে মর্টগেজার ওই ডিউ অ্যামাউন্ট পেমেন্ট করে দেবে। If the mortgagor pays such amount by the date so fixed, যদি মর্টগেজার ওই ফিক্সড ডেটেতে এসে অ্যামাউন্ট পেমেন্ট করে দেয়, দ্য রেভিনিউ অফিসার শ্যাল মেক এ ফাইনাল অর্ডার ডাইরেক্টিং দ্য মর্টগেজি, রেভিনিউ অফিসার তাহলে একটা ফাইনাল অর্ডার ডাইরেক্ট করবে, যে অর্ডারে কি লেখা থাকবে, দ্য মর্টগেজি টু রিস্টোর পজিশন অফ দ্য মর্টগেজড প্রপার্টি, মর্টগেজি তার ফলে মর্টগেজ প্রপার্টি সম্পূর্ণভাবে রিস্টোর করে দেবে মর্টগেজারকে। রিস্টোর করে দেবে বলতে মর্টগেজার মর্টগেজিকে তার প্রপার্টি রাইট অফ পজিশন হ্যান্ডওভার করেছিল, সেই পজিশন মর্টগেজারকে রিস্টোর করে দেবে মর্টগেজি। অ্যান্ড টু ডেলিভার আপ দ্য মর্টগেজ ডিড টু দ্য মর্টগেজার, এবং মর্টগেজ ডিড মর্টগেজারকে ডেলিভার করে দেবে। মর্টগেজ ডিড কি জিনিস সেটা আমরা জানি, তাও বলছি। মর্টগেজ ডিড হলো যে ডিড, যে ডকুমেন্টের মাধ্যমে সম্পূর্ণ মর্টগেজ কার্যকরী হয়েছিল, সেই ডিড এখন আর দরকার নেই মর্টগেজির কাছে থাকার, কারণ মর্টগেজ রিডিম হয়ে গেছে। এই কারণে মর্টগেজির দায়িত্ব, মর্টগেজির ডিউটি এটা মর্টগেজারকে ওই ডিড ফেরত দিয়ে দেওয়া। আমরা জানি ইউসুফ্যাকচুরি মর্টগেজের ক্ষেত্রে জমির টাইটেল ডিডস কখনো হ্যান্ডওভার হয় না, টাইটেল ডিডসের সাথে মর্টগেজ ডিড
গুলিয়ে যেও না। এরপর রয়েছে সাবসেকশন 5। A final order made under subsection 4 shall be executed by the revenue officer in such manner as may be prescribed. সাবসেকশন 4-এ যে ফাইনাল অর্ডারের কথা বলা হয়েছে সেই ফাইনাল অর্ডার রেভিনিউ অফিসারের দ্বারা এক্সিকিউটেড হবে মানে সেই অর্ডার ইমপ্লিমেন্ট হবে, সেই অর্ডার বাস্তবায়ন করা হবে। সাবসেকশন 5-এ ফাইনাল অর্ডার এক্সিকিউশনের ক্ষেত্রে রেভিনিউ অফিসার কোড অফ সিভিল প্রসিডিওর ফলো করবে। আশা করি তোমরা এই কমপ্লিট ইউসুফ্যাকচুয়ারি মর্টগেজের এই পুরো পোর্শনটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি বোঝানোর। যদি তা সত্ত্বেও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও।